হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে ক্লিয়ারলি? একটু রেসপন্স করবেন। আমরা আজকে করব আমরা আজকে করব হচ্ছে আপার প্রাইমারি পেডাগজি পার্টটা। প্রথম চ্যাপ্টার করব শিখন ও অর্জন। প্রথমে আমরা দেখি শিখন কি। শিখন হলো প্রাণীর আচরণ ধারা বা মনের প্রজ্ঞা সংগঠনের অপেক্ষাকৃত স্থায়ী পরিবর্তন ও পরিবেশের সঙ্গে মিথস্ক্রিয়ার ফলে এই পরিবর্তন অর্থাৎ শিখন ঘটে। অ্যাকচুয়াল শিখন বলতে কি বোঝায়? লার্নিং মানে হচ্ছে শেখা। তাহলে শিখন হলো প্রাণীর আচরণ ধারা, অর্থাৎ সে কিভাবে বিহেভিয়ার করবে, এবং মনের প্রজ্ঞা গঠনের, অর্থাৎ মনের যে জ্ঞান, সেই প্রজ্ঞা গঠনের কিভাবে তৈরি হয় অপেক্ষাকৃত স্থায়ী পরিবর্তন। এবং এটার ফলে যে শিক্ষার ফলে যে পরিবর্তনটা ঘটে, এটা কিরকম পরিবর্তন? এটা হচ্ছে স্থায়ী পরিবর্তন, এটা কোনোভাবে পরিবর্তন হয় না, এটা যা ছিল তাই থাকে। পরিবেশের সাথে মিথস্ক্রিয়ার ফলে এই পরিবর্তন অর্থাৎ শিখন ঘটে। এই পরিবর্তন আসতে পারে ইচ্ছাকৃত, উদ্দেশ্য প্রণোদিত। অর্থাৎ কিরকম আসে? হয় এটা স্বতঃস্ফূর্ত ভাবে আসে, বা উদ্দেশ্য প্রণোদিত মানে তাকে জোর করে শেখানো হয়। সুপরিকল্পিত কোনো প্ল্যান বা প্রোগ্রামের মধ্যে দিয়ে, প্রচেষ্টার মাধ্যমে, নিয়ন্ত্রিত পরিস্থিতিতে। মানে পুরো পরিস্থিতি কেমন তাকে নিশ্চয়ই সেই জিনিসটাকে এমন ভাবে জোর করে শেখানো হয় না যেটা তার মনের সুস্থ পরিস্থিতিকে নষ্ট করে দেবে, সেটা কখনোই নয়। সেজন্যই বলছে যে নিয়ন্ত্রিত পরিস্থিতিতে, অর্থাৎ ফরমাল রীতিসিদ্ধ পদ্ধতিতে, যেভাবে আমরা শিক্ষা গ্রহণ করি অথবা হতে পারে সেই পদ্ধতিতে, লক্ষ্যহীন সচেতন ইচ্ছা ছাড়া, অনিয়ন্ত্রিত পরিস্থিতিতে, আকস্মিকভাবে সচেতন প্রচেষ্টা ছাড়া, অর্থাৎ রীতি বা দস্তুর মতো নয়, এমন ইনফরমাল পদ্ধতিতে বা ফরমাল বা ইনফরমাল যেভাবেই হোক আচরণের মনের প্রজ্ঞা গঠনের পরিবর্তন এলে তা শিক্ষণ। তাহলে ব্যাপারটা কিরকম হলো? এই যে ইচ্ছাকৃত হোক বা উদ্দেশ্য প্রণোদিত হোক বা সুপরিকল্পিত, মানে সেটা প্ল্যান করে হোক, যেভাবেই হোক তাকে কি যে পদ্ধতিতে শিক্ষা গ্রহণ করানো হয়, সেই ফরমাল রীতিতে যদি সেটা শেখানো হয়, এবং কি লক্ষ্যহীন সচেতন ইচ্ছা ছাড়া, হয়তো সে যেটা শিক্ষা গ্রহণ করছে সেটাতে তার কোনো ইন্টেনশন নেই। মানে একটা শিশু যখন প্রথম শেখে, তার কি প্রথমেই লক্ষ্য থাকে যে আমি এইটা হব? সে প্রথমে কি শেখে? মানে সে লক্ষ্যহীন ভাবে জিনিসটাকে প্রথমে আগে শেখে। ওই জন্য বলছে সচেতন ইচ্ছা ছাড়া, অনিয়ন্ত্রিত পদ্ধতিতে, মানে যেটা স্বাভাবিকভাবে হয়ে থাকে, আকস্মিক সচেতন প্রচেষ্টা ছাড়া, অর্থাৎ সেটার জন্য আলাদা করে কোনো আহ সচেতনতা বৃদ্ধি করে শিক্ষাদানের মাধ্যমে এরম নয়। যেমন ধরো শিশুরা প্রথম কথা বলতে শিখেই যে ছড়া বলতে পারে, ছড়া তাদেরকে পড়ানো হয়, এটা কি তাদের খুব সচেতন ইচ্ছা করে করানো হয়? তা না, রীতি বা দস্তুর মতন নয়, এমন ইনফরমাল পদ্ধতিতে, মানে যেটা খুব প্রথাগত ভাবে শেখানো হয় না,
সেইগুলোকে বলা হয় ইনফর্মাল। তাহলে আমাদের কি কি রইলো, একটা রইলো ফর্মাল, একটা রইলো ইনফর্মাল। যেভাবেই হোক আচরণে মনের প্রজ্ঞা গঠনের পরিবর্তন এলেই তা শিখন, সেটাকে আমরা শিখন বলে গণ্য করি। আচ্ছা, এটা একটা প্রক্রিয়া। তাহলে এই প্রক্রিয়াটি হলো কিসের জন্য? মানুষ তার চাহিদা পূরণের জন্য এবং শিখন প্রক্রিয়া শুরু করে। অর্থাৎ চাহিদা পূরণ কেন, আমাকে আরেকটু জানতে হবে। মানুষ যখন প্রথম আগুনের ব্যবহার শিখেছিল, চাকার ব্যবহার শিখেছিল, তো এগুলো তো শিখেছিল, তাহলে কি করলো? সে তার চাহিদা পূরণের জন্য তাকে আরো বেশি জানতে শিখতে চাই। এটি শুধুমাত্র তথ্য গ্রহণ নয়, বরং নতুন অন্তর্দৃষ্টি তৈরি করাও এর অন্তর্ভুক্ত। অর্থাৎ শুধুমাত্র যে এটা দ্বারা আমরা নিজের কাছে ইনফরমেশন তৈরি করছি ব্যাপারটা তা নয়, বরং নতুন অন্তর্দৃষ্টি, অর্থাৎ এটার মাধ্যমে তার মনের একটা নতুন অন্তর্দৃষ্টি তৈরি হয়, দেখার চোখ তৈরি হয়। উদাহরণ হলো কি, কোনো বিষয়ে নতুন দক্ষতা অর্জন করা, নতুন ভাষা শেখা, বা কোনো সমস্যার সমাধান করার কৌশল, নতুন কৌশল শেখা হলো শিখনের উদাহরণ। অর্থাৎ নতুন ভাবে কোনো ভাষার কৌশল শেখা, নতুন কিছু শেখা, এই শেখাটাকেই আমরা কি বলি, যে এই শেখার যে দক্ষতা সেইটাকেই আমরা বলছি হচ্ছে এই যে নতুন দক্ষতা অর্জন করা এবং নতুন ভাষা শেখা বা কোনো সমস্যার সমাধান করা, এই কৌশলটাই, এই জিনিসটাই হচ্ছে শিখনের উদাহরণ। অর্থাৎ শিখনের মধ্যে দিয়ে আমরা কি করছি, নতুন কোনো দক্ষ কোনো জিনিসে হয়ে উঠছি এবং নতুন দক্ষতা অর্জন করছি, অর্থাৎ শিখছি, শেখার মধ্যে দিয়ে আমরা এক দক্ষতা অর্জন করছি। তাহলে নতুন ভাষা বা কোনো সমস্যার সমাধান, এমনকি যে সমস্যার সমাধান, যে অঙ্ক কষতে শেখা, অঙ্ক মানে একটা সমস্যার সমাধান, তাহলে এগুলোও আমরা শিখি। এরপর রয়েছে অর্জন। অর্জন শিখনের ফলে যে জ্ঞান, দক্ষতা, মনোভাব বা মূল্যবোধ অর্জন করা হয় তাকে অর্জন বলে। অর্থাৎ শিখনের ফলে যে জ্ঞান, আমরা শিখনের মধ্যে দিয়ে যে জ্ঞান লাভ করি, মনোভাব এবং মূল্যবোধ অর্জন করা, অর্থাৎ আমার যে মনোভাব তৈরি হয় এবং এই যে শিখনের ফলে আমাদের মধ্যে কি একটা জ্ঞানার্জন হয়, তো সেটাকেই বলেছে এটি একটি ফল বা ফলাফল যা শিখন প্রক্রিয়ার মাধ্যমে অর্জিত হয়। অর্থাৎ এটা কিরকম ফল বা ফলাফল কেন বলেছে, এটার একটা রেজাল্ট হয়, যে এটার মধ্যে দিয়ে আমরা কি করি না, এটার মাধ্যমে আমরা সেই বিষয়টার কোনো জ্ঞান অর্জন করি। এই যে অর্জন করছি, অর্থাৎ এটি একটি ফল বা ফলাফল যা শিক্ষণ প্রক্রিয়ার মাধ্যমে আমরা অর্জন করি। আচ্ছা, প্রক্রিয়ার ফল মানে এই অর্জনের ফলে কি হয়, অর্জিত জ্ঞান তৈরি হয় বা অভিজ্ঞতা, পরবর্তীতে অন্য কোনো কাজে প্রয়োগ করাকে এই শিখন সঞ্চালন বা অর্জিত অভিজ্ঞতা অর্জিত অভিজ্ঞতা স্থানান্তর বলা হয়। অর্জিত অভিজ্ঞতা স্থানান্তর মানে কি, আমরা যে অভিজ্ঞতাকে অর্জন করছি সেটা স্থানান্তর ঘটে একটা জিনিস থেকে আর একটা জিনিসের মধ্যে। আমরা ক্লাস মানে জাস্ট ফাইভে তাই শিখি না, তাহলে সেখানে কি ঘটে, অভিজ্ঞতা, আমরা যেটা জ্ঞান অর্জন করছি ও সেইটার স্থানান্তর ঘটে। উদাহরণ হলো একটি নির্দিষ্ট পরীক্ষায় ভালো ফল করা, কোনো কাজ সফলভাবে সম্পন্ন করা বা নতুন দক্ষতা আয়ত্ত করার পর তা প্রয়োগ করতে পারা হলো অর্জনের উদাহরণ। অর্থাৎ আমরা কোনো কিছু শিখলাম, শিখে সেটার পরীক্ষা দিলাম, সেটাতে আমরা কি করলাম, ভালো ফল করলাম, তাহলে কোনো কাজ সফলভাবে সম্পন্ন করা বা নতুন দক্ষতা আয়ত্ত করা এবং তা প্রয়োগ করা হলো এটা অর্জনের উদাহরণ। নেক্সট, এই শিখন অর্জন কাকে বলে? শেখার অর্জন হলো শিক্ষার্থীর দ্বারা অর্জিত জ্ঞান, দক্ষতা এবং মনোভাব যা ব্যক্তিগতভাবে প্রাপ্ত অভিজ্ঞতা বা শিক্ষার ফলে অর্জিত হয়। কি বলছে, শিখন অর্জন বলতে কি বোঝে, তার মানে কি আমাদের শেখার জ্ঞান, তার মানে কি বলতে শেখার অর্জন হলো শিক্ষার্থীর দ্বারা অর্জিত জ্ঞান, যে জ্ঞানটা সে গ্রহণ করছে
এবং তার দ্বারা কি হচ্ছে, সে দক্ষ হচ্ছে। বা মনোভাব, ব্যক্তিগতভাবে প্রাপ্ত অভিজ্ঞতা এবং সে ব্যক্তিগতভাবে যে অভিজ্ঞতা অর্জন করে এবং শিক্ষার ফলেই তা অর্জিত হয়, সেটাকেই বলছে। শিখন কিভাবে অর্জন করা হয়? পূর্ব জ্ঞানের ওপর ভিত্তি করে শিখন গ্রহণ করা হয়। শিক্ষা গ্রহণ, আমরা আগে যেটা শিখেছি, তুমি অঙ্ক কি করে করো, একটা করতে দেওয়া রয়েছে সেইটাকে দেখে করো, তার মানে পূর্ব জ্ঞানের ওপর ভিত্তি করে শিক্ষা গ্রহণ করা হয়। শেখা হলো আগত তথ্য এবং উপলব্ধিকে বিদ্যমান জ্ঞান, অর্থাৎ যে তথ্য আসছে সেটার উপর ভিত্তি করে উপলব্ধিতে বিদ্যমান জ্ঞান। বিদ্যমান জ্ঞান মানে কি, যে জ্ঞানটা চলছে, বিশ্বাস এবং অনুমানের দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করা। অর্থাৎ আমি অনুমানের দ্বারা, আমার নিজের দৃষ্টিকোণের দ্বারা আমি সেটাকে কি করছি, ব্যাখ্যা করছি। যদি আমরা চাই শিক্ষার্থীরা শিখুক, তাহলে আমাদের অবশ্যই নিশ্চিত করতে হবে যে তারা যা শিখছে তা তারা ইতিমধ্যে যা জানে তার সাথে সংযুক্ত করছে। অর্থাৎ তারা যেটা জানে তার সাথে সেটা কি করছে, যুক্ত করছে। তুমি যখন প্রথম অঙ্ক শিখেছিলে, তুমি প্রথমে খালি যোগ বিয়োগ গুণ ভাগ শিখেছিলে, তারপরে প্রথমে ছোট ছোট সরল শিখলে, তারপরে তার থেকে বড় শিখলে। তার মানে সেগুলো কি হতে থেকেছে, যুক্ত হতে থেকেছে ক্রমশ। আচ্ছা, এবার এই শিখন আর অর্জনের পার্থক্য কি? দেখো, প্রকৃতিগত পার্থক্য কি, না একটি চলমান ও ধারাবাহিক শিখন জিনিসটা হচ্ছে কন্টিনিউইং প্রসেস, এটা চলছে। আর অর্জন কি, একটি নির্দিষ্ট লক্ষ্য অর্জনের পর প্রাপ্ত ফলাফল। অর্থাৎ আমাদের একটা জিনিস শেখার পর তার থেকে যে রেজাল্টটা পেলাম, সেটা আমি অর্জন করলাম, সেটা হচ্ছে ফলাফল। ফোকাস, আচরণ এবং অভ্যন্তরীণ ধারণার পরিবর্তনের উপর জোর দেয়। আমাদের আচরণ এবং অভ্যন্তরীণ ধারণা, অর্থাৎ কিনা আমাদের অন্তরিত ধারণার পরিবর্তনের উপর জোর দেয়। এই যে যে পরিবর্তন ঘটতে থাকছে তার উপরে জোর দেয়, সেটাকে নিয়েই ভাবনা চিন্তা করে। অর্জিত জ্ঞান, দক্ষতা ও মনোভাবের উপর জোর দেয়। আমরা যে জ্ঞানটা অর্জন করছি তার দক্ষতা ও মনোভাবের উপর। নেক্সট দেখো, তাহলে ফোকাস বলতে কি বুঝিয়েছে, আচরণ এবং অভ্যন্তরীণ ধারণার পরিবর্তনের উপর জোর দেয়। অভ্যন্তরীণ ধারণার পরিবর্তন মানে এই যে ভেতরে অভ্যন্তরীণ ধারণা যেটা তৈরি হচ্ছে তার পরিবর্তনের উপর। এবার এই জিনিসটা কিরকম হয়, পরিবর্তন হতে থাকে, তার উপরে জোর দেয়। তাহলে আচরণ এবং অভ্যন্তরীণ ধারণার পরিবর্তনের উপর জোর দেয়। অর্জিত জ্ঞান, দক্ষতা আর অর্জন কি করে, অর্জিত জ্ঞান, দক্ষতা ও মনোভাবের ওপর জোর দেয়। মানে আমরা যেটা অলরেডি অ্যাচিভ করে ফেলেছি সেটার ওপর জোর দেয়। উদাহরণ, নতুন কিছু শেখার প্রক্রিয়া শিখন, আর অর্জন হলো শিক্ষায় ভালো নম্বর পাওয়া বা নতুন, বা একটা নতুন দক্ষতা আয়ত্ত করা।
দেখো, শিক্ষণ ও শিখন কি, দুটোর মধ্যে পার্থক্য আছে। এই শিক্ষণ হচ্ছে টিচিং, আর শিখন হচ্ছে লার্নিং। শিক্ষণ অর্থাৎ ক্ষিয় থাকে, যেখানে ক্ষিয় মধ্যাহ্ন, যেখান থেকে শিক্ষক কথাটা এসছে, এটা হচ্ছে শিখন, মানে হচ্ছে টিচিং। শিখন হলো একটি পরিকল্পিত পরীক্ষা প্রক্রিয়া, যার মাধ্যমে একজন শিক্ষক অন্যকে জ্ঞান ও দক্ষতা অর্জনে সহায়তা করে। অর্থাৎ ব্যাপারটা কিরকম না, এটার মধ্যে দিয়ে আমি, একজন শিক্ষক কি করে, অন্যকে জ্ঞান ও দক্ষতা, বিভিন্ন পড়াশোনার বিষয়ে বিভিন্ন জ্ঞান, তার দক্ষতা, এগুলো অর্জনে, এগুলো যাতে সে তৈরি করতে পারে সেটাতে সে সাহায্য করে। এবং শিখন হলো সেই জ্ঞান বা দক্ষতা অর্জনের অভ্যন্তরীণ প্রক্রিয়া, যা শিক্ষার্থীর আচরণে পরিবর্তন আনে। এটা শিক্ষার্থীর আচরণে কি করবে না, নতুন করে কোনো পরিবর্তন আনে। এবং এই পরিবর্তনের ফলে আমরা কি দেখতে পাই না, শিক্ষার্থীর এই যে পরিবর্তন প্রক্রিয়া, এই পরিবর্তনটা কি করে ঘটে, শিক্ষণের মধ্যে দিয়ে ঘটে। শিক্ষণ কিন্তু টিচিং, অর্থাৎ যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে সে জিনিসটা আয়ত্ত করে। সহজ কথায় শিক্ষণ হলো শেখানোর কাজ। ওই যে বললাম শিক্ষকের ভূমিকা থাকে তাই এখানে, অর্থাৎ শেখানোর কাজ মানে সেই বিষয়ের কাজটা সম্বন্ধে তাকে শেখানো। আর শিখন হলো, শিখন মানে কি, লার্নিং হলো শেখার প্রক্রিয়া বা শিক্ষার্থীর ভূমিকা। তাই লার্নিংটা কে করে, শিক্ষার্থী করে। আর শিক্ষক কি করে, শিখন অর্থাৎ টিচিংটা করে। তাহলে একজন শিক্ষা প্রদান করছে, শেখাচ্ছে, আর একজন শিক্ষা গ্রহণ করছে। যে গ্রহণ করছে সে লার্নার, তাই সেটাকে বলি আমরা শিখন, লার্নিং। সেখানে ক্ষিয় নেই, সেখানে খ আছে। আচ্ছা, শিক্ষণ এর উদ্দেশ্য কি, শিক্ষার্থীর মধ্যে কাঙ্ক্ষিত কাঙ্ক্ষিত আচরণগত পরিবর্তন আনা এবং শেখার প্রক্রিয়াকে সহজ করে তোলা। অর্থাৎ সে যেটা শিখছে যাতে যত সহজভাবে সে শিখতে পারে। ভূমিকা কি, শিক্ষকের দায়িত্ব হলো শিক্ষার্থীর চাহিদা এবং আগ্রহ বিবেচনা করে উপযুক্ত কৌশল ও পদ্ধতির মাধ্যমে জ্ঞান প্রদান করা। অর্থাৎ বিভিন্ন কৌশল আছে, যেমন অঙ্ক শিখতে বিভিন্ন ট্রিক্স লাগে, সেরকম এগুলোর বিভিন্ন বিষয় সম্বন্ধে শিখতে আমাদের বিভিন্ন ধরনের যেমন বিজ্ঞান পড়তে কিছু যেরকম যন্ত্রপাতি লাগে, সেরকম বিভিন্ন জিনিসের ক্ষেত্রে বিভিন্ন সাহায্য লাগে। তাই বলতে শিক্ষকের দায়িত্ব হলো শিক্ষার্থীর চাহিদা ও আগ্রহ বিবেচনা করে সে কি চায়, সে লিটারেচার পড়তে চায়, সে সায়েন্স পড়তে চায়, কি চায়, কৌশল ও পদ্ধতির মাধ্যমে তার জ্ঞান প্রদান করা। অর্থাৎ সে যেটা জানে সেটাকে জানানো। বৈশিষ্ট্য, এটি একটি বাহ্যিক ও সক্রিয় প্রক্রিয়া, এখানে শিক্ষক সরাসরি জ্ঞান প্রদান করে। অর্থাৎ এর মাধ্যমে স্বাভাবিক শিক্ষক তার যে যেটা সে অর্জন করেছে, যে জ্ঞানটা সেটাকে সে দান করে। এরপরে হচ্ছে শিখন মানে লার্নিং। উদ্দেশ্য, অভিজ্ঞতা, নির্দেশনা বা প্রশিক্ষণের মাধ্যমে নতুন জ্ঞান, দক্ষতা বা আচরণ অর্জন করা, সেটাকেই আমরা কি বলি, লার্নিং বলি। মানে আমরা নতুন কিছু শিখছি, এই শেখার কাজটাকে আমরা বলি লার্নিং। ঠিক আছে, এটি একটি অভ্যন্তরীণ প্রক্রিয়া যা শিক্ষার্থীর আচরণে প্রতিফলিত হয়। অভ্যন্তরীণ প্রক্রিয়া কেন বলছে, অভ্যন্তরীণ প্রক্রিয়া কেন বলছে, এই প্রক্রিয়াটা কি হতে থাকে না, এই প্রক্রিয়াটা, অভ্যন্তরীণ এই প্রক্রিয়াটা ভেতরে, অর্থাৎ শিক্ষার্থীর ভেতরে এটা আত্মস্থ হতে থাকে। এটি একটি অভ্যন্তরীণ প্রক্রিয়া, অর্থাৎ ভেতরে চলে, যা শিক্ষার্থীর আচরণে প্রতিফলিত হয়। তার আচরণের মধ্যে দিয়ে বোঝা যায় সে কতটা জ্ঞান লাভ করেছে। বৈশিষ্ট্য, এটি একটি পরিবর্তনশীল প্রক্রিয়া যা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চলতে থাকে এবং যার মধ্যে একজন ব্যক্তি পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে শেখে, অর্থাৎ পরিবেশের সাথে মানিয়ে নিতে শেখে। শিক্ষণ ও শিখনের মধ্যে পার্থক্য,
দেখো, প্রথম শিক্ষণটা মানে কি টিচিং, আর ওর শিক্ষণ মানে হচ্ছে লার্নিং। তাহলে এদের মধ্যে পার্থক্য কি? শিক্ষণ হলো শেখানোর কাজ, মানে যেটার দ্বারা শেখানো হয়, মানে টিচিং। অন্যদিকে শিক্ষণ হলো সেই পদ্ধতির ফলস্বরূপ অর্জিত জ্ঞান ও দক্ষতা। মানে শিক্ষণ তার মানে কি ওটার থেকে যে জ্ঞান বা দক্ষতাটা অর্জন করে। শিখন একটি বাহ্যিক কাজ যা শিক্ষক দ্বারা সম্পন্ন হয়। শিখনটা কিরকম একটা বাহ্যিক কাজ, অর্থাৎ টিচার বাইরে থেকে শেখায়। আর শিখন হলো একটি অভ্যন্তরীণ প্রক্রিয়া যেটার মাধ্যমে শিক্ষার্থী শেখে। তাহলে শিখন হলো একটি উদ্দেশ্যমূলক ও পরিকল্পিত প্রক্রিয়া যা শিখনকে প্রভাবিত করে। শিখন মানে কি টিচিং, টিচিং প্রভাবিত করবে কাকে? লার্নিং কে। তাহলে কি হবে? শিখন হলো একটি উদ্দেশ্যমূলক, কারণ এর একটা এজেন্ডা থাকে, আমাকে স্টুডেন্টদেরকে বোঝাতে হবে। পরিকল্পিত প্রক্রিয়া, তার একটা ফরম্যাট থাকে, সেখানে নিয়ম থাকে, যা শিখনকে অর্থাৎ লার্নিং কে প্রভাবিত করে, মানে সেটাতে প্রভাব বিস্তার করে। যখন শিখন হলো একটি আচরণগত প্রক্রিয়া, কিন্তু লার্নিংটা কিরকম? পরিবর্তনটা কোথায় ঘটে? আচরণে ঘটে, যা শেখার মাধ্যমে অর্জিত হয়। শিখন ও অর্জনের মধ্যে পার্থক্য লেখো। আচ্ছা, নেক্সট দেখো। শিখন ও অর্জনের মধ্যে পার্থক্য লেখো। শিখন ও অর্জন বলতে কি বোঝায়? দেখো, শেখা হলো স্মৃতিশক্তির দীর্ঘমেয়াদী পরিবর্তন। অর্থাৎ শেখার মধ্যে থেকে দীর্ঘমেয়াদী কেন বলছে? না, এই পরিবর্তনটা আমরা কি ছোটবেলা থেকে যা কিছু শিখি তা সময়ের সাথে সাথে পরিবর্তন হতে হতে সেটা চলতে থাকে। তাই এটাকে আমরা কি বলছি? দীর্ঘমেয়াদী পরিবর্তন। আর অর্জন হলো স্বল্প মেয়াদী কর্মক্ষমতা। স্বল্প মেয়াদী কেন? না, এটা হচ্ছে ক্ষণস্থায়ী, অর্থাৎ এটা হচ্ছে কম সময়। কারণ একটা জিনিস মাথায় রাখবে, যে যেটা আমরা শিখি সেটা কিন্তু ওই দীর্ঘমেয়াদী, অর্থাৎ সেটা চলতে থাকে। আর অর্জন করছি সেটা কিন্তু দীর্ঘমেয়াদী না, সেটা আমরা কিছুক্ষণের জন্য জিনিসটাকে অর্জন করি। তাহলে শেখা হলো দীর্ঘমেয়াদী স্মৃতিশক্তির পরিবর্তন, অর্থাৎ আমরা যেটা করেছি সেটাকে আস্তে আস্তে পরিবর্তন হয়। এবং শেখা হলো দীর্ঘমেয়াদী স্মৃতিশক্তির পরিবর্তন হিসাবে সবচেয়ে ভালো। অন্যদিকে অর্জন হলো জ্ঞান বা আচরণের স্বল্প মেয়াদী পরিবর্তন। জ্ঞান বা আচরণের কেন? না, এর মাধ্যমে অর্জনের মাধ্যমে কি হয়? এই যে আমরা জ্ঞান, আচরণ, এগুলোর যে পরিবর্তন গুলো ঘটে সেগুলো কিন্তু চিরস্থায়ী নয়। আচ্ছা, শিখন কাকে বলে? লার্নিং। তাহলে শিখন হলো অভিজ্ঞতা ও প্রশিক্ষণের মাধ্যমে ব্যক্তি আচরণের যে আপেক্ষিক স্থায়ী পরিবর্তন ঘটে। আপেক্ষিক কেন? পুরো ব্যাপারটাই কিরকম না, একটা মাধ্যমে শিক্ষার জিনিসটা চলে। তাই এটা কি, এটা কোনো বিষয়ের ওপর, এটা কোনো বিষয়ের ওপর নির্ভরশীল। যে আপেক্ষিক স্থায়ী পরিবর্তন ঘটে তাকেই শিখন বলে। এটি একটি চাহিদা নির্ভর প্রক্রিয়া, অর্থাৎ এর একটা ডিমান্ড আছে, যেখানে কোনো নির্দিষ্ট চাহিদা পূরণের জন্য ব্যক্তি নতুন জ্ঞান ও দক্ষতা অর্জন করে। অর্থাৎ ব্যক্তি নতুন জ্ঞান ও দক্ষতা মানে কি? ব্যক্তির কি তাকে নতুন ভাবে সে জ্ঞান ও দক্ষতা, অর্থাৎ সে একদিকে যেমন জ্ঞান এবং দক্ষতা, দক্ষতা বলতে কি বোঝাতে চেয়েছে? না, একদিকে যেমন সে চাহিদা নির্ভর প্রক্রিয়া কেন বলছে? লার্নিং জিনিসটাই হচ্ছে আমাদের মধ্যে কতটা ডিজায়ার। ধরো তোমার একটা অঙ্ক করতে গিয়ে তোমার দশমিকে সমস্যা হলো বুঝতে, তাহলে তোমার যে ডিজায়ার থাকবে, যে জায়গাটা থাকবে, চাহিদা পূরণের যে জায়গাটা থাকবে, অন্যজনের ওই সমস্যাটা নেই। তাই এটা কি হয়? এটা মানুষ, প্রত্যেকটা মানুষ অনুযায়ী এটা আলাদা আলাদা হয়।
যেখানে কোনো নির্দিষ্ট চাহিদা পূরণের জন্য ব্যক্তি নতুন জ্ঞান বা দক্ষতা অর্জন করে। তাই আমার চাহিদা অনুযায়ী আমি কি করব, নতুন কিছু জানবো। অভিজ্ঞতার প্রভাব, শিখন একটি অভিজ্ঞতা নির্ভর প্রক্রিয়া, অর্থাৎ এটা কি হয়, আমরা অভিজ্ঞতার মধ্যে দিয়ে এটা আমরা শিখতে চাই এবং শিখি। এখানে অভিজ্ঞতাটার মাধ্যমে আমরা ক্রমশ বিষয়টা সম্বন্ধে, যেমন ধরো তুমি একটা অঙ্ক করতে গেছো, অঙ্ক করতে গিয়ে কি হলো, তোমার আটকে গেল। তো তোমার এই যে আটকে গেল, তার মানে তুমি কি হলো, এইটার দ্বারা তুমি একটা অভিজ্ঞতা অর্জন করলে। এবার ওই ভুলটার পরবর্তী ক্ষেত্রে করবে না, তাহলে এটা তোমার কিসের হলো, অভিজ্ঞতা ফল। অভিজ্ঞতার মাধ্যমে ব্যক্তির জ্ঞান ও আচরণে পরিবর্তন আসে। স্থায়ী পরিবর্তন, শিখনের ফলে ব্যক্তির আচরণে যে পরিবর্তন হয় তা অপেক্ষাকৃত স্থায়ী, কারণ আমরা লার্নিং এর মধ্যে দিয়ে, শিখনের মধ্যে দিয়ে যেটা যাই, সেই যে পরিবর্তনটা এটা অনেক বেশি স্টেবল। কারণ আমরা ওটাকে নলেজ হিসাবে নিজেদের মধ্যে স্টোর করি, মানে সঞ্চয় করি। তাই আমাদের নলেজ জ্ঞানটাকে কি করে, আমাদের আচরণ, আমাদের চিন্তা ভাবনা, এগুলোতে রিফ্লেকশন ফেলে। উদ্দেশ্যমূলক, শিখন একটি উদ্দেশ্য নির্ভর প্রক্রিয়া, অর্থাৎ এর একটা এজেন্ডা থাকে যে আমাকে এটা এটা জানতে হবে। তাই এর একটা উদ্দেশ্য আছে, কোনো নির্দিষ্ট চাহিদা পূরণ বা প্রেরণা মেটানোর জন্য শিখন ঘটে না। অর্থাৎ আমাকে শুধু, তুমি কখনো কম্পিটিটিভ পড়তে এসে তোমরা শুধু চাও না যে আমি এই একটা পরীক্ষা ক্লিয়ার করতে গেলে তার অনেকগুলো দিক থাকে, যেমন প্রিলিমস থাকে, মেন্স থাকে, তারপর ইন্টারভিউ থাকে, তো তোমার কোনো একটা কখনো এজেন্ডা হবে না। তাহলে এখানে কি থাকে, এই উদ্দেশ্যমূলক মানে কি, শিখন হচ্ছে উদ্দেশ্য নির্ভর একটি প্রক্রিয়া। তার প্রতিটা জায়গায় একটা করে উদ্দেশ্য থাকে, সেটাকে ফুলফিল করে সে ক্রমশ এগিয়ে চলে। কোনো নির্দিষ্ট চাহিদা বা প্রেরণা মেটানোর জন্য শিখন ঘটে না। লার্নিং জিনিসটা হচ্ছে মনের প্রজ্ঞা, অর্থাৎ মনের যে পিপাসা, সেটাকে মেটানোর জন্য চলে। আচরণের পরিবর্তন, শিখন মূলত আচরণগত পরিবর্তনকে বোঝায়। কারণ লার্নিং এর মধ্যে দিয়ে আমরা যেটা অর্জন করি, সেটা আমাদের আচরণগত পরিবর্তনকেও আহ আহ, বোঝায়, যা একটি অভ্যন্তরীণ প্রক্রিয়া হলেও আচরণ দেখতে তা বোঝা যায়। অর্থাৎ আমাদের নলেজ ভেতরে থাকে, জ্ঞানটা ভেতরে থাকে, কিন্তু যেটা আমরা শিখনের মধ্যে দিয়ে অর্জন করি, সেটার ফলে কি হয় না, সেটার ফলে কিন্তু আমরা যেটা, এই যে শিখনের মাধ্যমে আমরা যেটা অর্জন করি এবং অর্জনের মধ্যে দিয়ে যেটা থেকে যায়, সেটা কিন্তু এই অভ্যন্তরীণ প্রক্রিয়া হলেও তার ব্যবহার, তার চালচলন, কথাবার্তার মধ্যে তার রিফ্লেকশন থেকে যায়। এরপর আসছে শিক্ষণ মানে টিচিং। শিক্ষণ বলতে বোঝায় পূর্ব অভিজ্ঞতা বা অনুষ্ঠানের মাধ্যমে আচরণের অপেক্ষাকৃত স্থায়ী পরিবর্তন। এইখানে যে পরিবর্তনটা হয়, লার্নিং এ যে চলন্ত প্রক্রিয়া চলতে থাকে, অর্থাৎ এখানে কিন্তু এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, এটার ক্ষেত্রে তা নয়। এখানে কি হয়, এই প্রসেসের মধ্যে দিয়ে তার যে পরিবর্তনটা ঘটে, এটা কিন্তু স্থায়ী। অর্থাৎ কিন্তু একটা স্থায়ী পরিবর্তন ঘটাতে সাহায্য করে। এটি একটি প্রক্রিয়া যেখানে জ্ঞান, দক্ষতা বা অন্যান্য বিষয় অন্যদের শেখানো হয়। যেখানে কি হয়, বিভিন্ন বিষয় তাকে জ্ঞান দেওয়া হয়, তাকে ওই বিষয়ে দক্ষ করে তোলা হয় এবং অন্যান্য বিষয়ে অন্যদের শেখানো হয়। অর্থাৎ এখানে শেখানোটাই কাজ, যা শিক্ষক কর্তৃক সম্পাদিত হয় এবং শিক্ষার্থীদের দ্বারা অর্জিত হয়। মানে শিক্ষার্থীরা হচ্ছে লার্নার, তারা এখানে গ্রহণ করছে, আর শিক্ষক তারা হচ্ছে গ্রহণ করছে না, তারা এখানে দিচ্ছে, তারা দান করছে, তারা এখানে কি করছে, এই কাজটাকে সম্পাদিত করছে। শিখনের মূল দিকগুলি কি, জ্ঞানের আদান প্রদান। জ্ঞানের আদান প্রদান কে দিচ্ছে, না শিক্ষক দিচ্ছে, কাকে দিচ্ছে, শিখনের মধ্যে দিয়ে লার্নার কে দিচ্ছে, অর্থাৎ শিক্ষার্থীকে। শিখন প্রক্রিয়ার মাধ্যমে শিক্ষক শিক্ষার্থীদের কাছে জ্ঞান, তথ্য এবং বিভিন্ন দক্ষতা, যেমন ব্যবহারিক বা আন্তঃব্যক্তিগত দক্ষতায় পৌঁছে দেয়। অর্থাৎ সেই জায়গায় ধরো তুমি আঁকতে শেখা বা কোনো এই যে যারা মোবাইল ফোন সারানো থেকে আরম্ভ করে এই যে বিভিন্ন ধরনের কাজে দক্ষতা, সবকিছু তো শুধু বইয়ের নয়, পুঁথিগত বিদ্যা নয়, সবকিছু ক্ষেত্রে। আচরণগত পরিবর্তন, এটি একটি পদ্ধতিগত প্রক্রিয়া যার মাধ্যমে ব্যক্তির মধ্যে কাঙ্ক্ষিত আচরণগত পরিবর্তন আনা যায়। মানে চেষ্টা করলেই পরিবর্তনটা আনা যায় এবং তাকে সমাজের একজন উৎপাদনশীল সদস্য হিসেবে গড়ে তোলা যায়। উৎপাদনশীল মানে কি, তার দ্বারা কিছু প্রোডাক্টিভিটি হয়, যে কিছু
উৎপাদন করতে পারে। সেটা কি উৎপাদন? হয়তো সে ছাত্র পড়াচ্ছে বা সে কলকারখানায় কোনো জিনিস কিন্তু তার জন্য কি করেছে? সে শিখেছে। তাহলে এই আচরণগত পরিবর্তনগুলো কিসের মাধ্যমে ঘটে? এর মাধ্যমে। অভিজ্ঞতার মাধ্যমে শেখা। কারণ অভিজ্ঞতার মাধ্যমে কিছু শেখা বা বোঝার সুযোগ দেওয়াকে শিখন বলা হয়। অর্থাৎ তারা কিন্তু এর মাধ্যমেও বোঝে বা শেখে। তো সেই প্রক্রিয়াটাকেও বলা হয় অভ্যন্তরীণ প্রক্রিয়া। শিখন একটি অভ্যন্তরীণ প্রক্রিয়া যা সরাসরি দেখা যায় না। অ্যাকচুয়ালি শিখন জিনিসটা কিন্তু ভেতরে চলে। আমরা টিচারদের কাছ থেকে যেটা শিখি সেটার মাধ্যমে যে পরিবর্তনটা ঘটে যেটা আমি গ্রহণ করি এটা ওই ওপরে জামা কাপড় পরার মতন তো ব্যাপার নয়। তাই এটা কি? এটা হচ্ছে অভ্যন্তরীণ প্রক্রিয়া। তবে ব্যক্তির আচরণ থেকে তা অনুধাবন করা যায়, সেগুলো বোঝা যায়। উদ্দেশ্য শিখনের মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীর জ্ঞান অর্জন এবং তাদের সম্ভাবনার পূর্ণ বিকাশে সহায়তা করা, মানে যাতে তারা সুস্থ স্বাভাবিকভাবে বেড়ে উঠতে পারে। এবার হচ্ছে লার্নিং কয় প্রকার ও কি? শিখনকে কয়েকটি ভাগে বিভক্ত করা যায়। প্রধানত 4 ভাগে ভাগ করা যায়। পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে শেখা, পর্যবেক্ষণমূলক শেখা, অন্তর্দৃষ্টিপূর্ণ শেখা এবং কন্ডিশনিং। আচ্ছা, এছাড়াও শিখনের ধরনকে বিভিন্ন ব্যক্তির বিভিন্ন তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি থেকে বিভিন্ন ভাবে ভাগ করা হয়েছে। যেমন রবার্ট এম গ্যাগলিনের মতে শিখনের 8টি প্রকারভেদ রয়েছে। আচ্ছা, শিখনের প্রধান প্রকারভেদ। পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে শেখা, যে নামটা শুনেই বুঝতে পারছো যেখানে শেখাটা হবে কিরকম না, আমি পরীক্ষা করে দেখবো, দেখে শিখবো। আমি চোখের সামনে জিনিসটাকে পরীক্ষা করব, করে দেখে শিখবো। সেগুলোকে আমরা কি বলি? পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে শিক্ষা লাভ। পর্যবেক্ষণমূলক শিক্ষা, অন্যের আচরণকে পর্যবেক্ষণ করে আমি সেখান থেকে কিছু শিক্ষা লাভ করলাম। অন্তর্দৃষ্টিমূলক শিক্ষা, অন্তর্দৃষ্টি মানে কি? এটি একটি আকস্মিক ও স্বতঃস্ফূর্ত ধারণা থেকে শেখা। অর্থাৎ কিনা আমাদের বলে না যে কোনো একটা ঘটনা তার মনের চোখ খুলে দিয়েছে, তার অন্তর্দৃষ্টি খুলে দিয়েছে। তো ব্যাপারটা সেটাই। কন্ডিশনিং, এটি উদ্দীপক ও প্রক্রিয়ার মাধ্যমে একটি সংযোগ স্থাপনের মাধ্যমে শেখা। অর্থাৎ এটা কি করে? উদ্দীপক ও প্রক্রিয়ার মধ্যে যোগাযোগ স্থাপন করে এবং তার মাধ্যমে শেখাটা হয়। অর্থাৎ উদ্দীপক কি চায়? উদ্দীপক কি করে না, উদ্দীপক হচ্ছে সেই শিক্ষার যে আগ্রহটাকে বাড়িয়ে তোলে। তার প্রতিক্রিয়া স্বরূপ কি হয় না, এদের দুজনের মধ্যে সংযোগ স্থাপন হয়। তখন তার ফলে যে শিক্ষাটা হয় সেটাকে বলে কন্ডিশনিং। অর্থাৎ বিভিন্ন সার্কামস্টেন্স আমাদেরকে যে শিক্ষাটা দেয়, বিভিন্ন পরিস্থিতি। রবার্ট এম গ্যাটলিনের মতে শিখনের প্রকারভেদ আছে। সংকেত শিখন, যেটাকে আমরা বলি সিগন্যাল লার্নিং, এটি সবচেয়ে সরল প্রকৃতির শিখন। এখানে উদ্দীপকের প্রতিক্রিয়ার সাথে আরেকটি কৃত্রিম উদ্দীপক যুক্তি করা হয়। অর্থাৎ কিনা একটা প্রকৃত শিখন থাকে, তার সাথে কি থাকে? বিভিন্ন উদ্দীপক থাকে। অর্থাৎ ধরো টিচার আছে, কিন্তু তার সাথে কি আছে? ব্ল্যাকবোর্ড আছে, বিভিন্ন মেটেরিয়াল আছে, অনলাইন মাধ্যম আছে। তাহলে এগুলো আমাদের কি করছে? উদ্দীপকের সাহায্য করছে। উদ্দীপক প্রতিক্রিয়া শিখন, যেটাকে স্টিমুলাস রেসপন্স লার্নিং বলে। উদ্দীপক ও প্রতিক্রিয়ার মধ্যে সংযোগ স্থাপন করা, অর্থাৎ যে প্রতিক্রিয়াটা হচ্ছে তার সাথে উদ্দীপক যে, তাদের মধ্যে যেখানে সংযোগ স্থাপন করা হয়। শৃঙ্খলিতকরণ শিখন, মানে এটা হচ্ছে চেনিং লার্নিং। একাধিক প্রতিক্রিয়ায় একটি শৃঙ্খল মানে কি? সারিবদ্ধভাবে থাকা। অর্থাৎ তুমি অঙ্ক করতে গিয়ে তুমি ছোটবেলায় প্রথমে আগে নামটা শিখেছো, তারপর তো গুণ ভাগ করতে শিখেছো। এইগুলোকে বলা হয় হচ্ছে ওই শৃঙ্খলে, মানে একটার পর একটা হবে, এটার পর ওটা হবে, মানে এই স্টেপ বাই স্টেপ, এই কনসেপ্টটাকে বলে। বাচনিক বা ভাষাগত সংযোগ স্থাপনের মাধ্যমে শিক্ষণ, এটাকে বলে ভার্বাল অ্যাসোসিয়েটিভ লার্নিং। এটি ভাষা বা শব্দ ব্যবহারে করে শেখা। অর্থাৎ আমরা যখন কোনো কিছু শিখি, ধরো তোমাকে বললো তুমি কি বুঝলে, তুমি সেটা ভাষায় প্রকাশ করে বলো। তো সেই জিনিসটাকে আমরা কি বলি? বাচনিক বা ভাষাগত সংযোগ। বিনিশ্চয় শিখন, ডিসক্রিমিনেশন লার্নিং, দুটি ভিন্ন উদ্দীপকের মধ্যে পার্থক্য করা শেখা। অর্থাৎ আমি দেখছি একটা হচ্ছে ধরো ইউটিউবের একটা ক্লাস, আর একটা হচ্ছে অফলাইন ক্লাস। তো আমি দুটোকে দেখছি, তাদের মধ্যে কিছু ডিসক্রিমিনেশন আছে, পার্থক্য আছে।
সেইটার মধ্যে দিয়ে আমি যে শিক্ষাটা লাভ করলাম, আচ্ছা ওটার থেকে আমি এটা পাচ্ছি, এটার থেকে আমি এটা পাচ্ছি, সেগুলোকে বলে হচ্ছে বিনিশ্চয় শিখন, ধারণা শিখন, মানে কনসেপ্ট লার্নিং। কোনো ধারণা বা বিমূর্ত ধারণাকে বোঝায়, অর্থাৎ যে ধারণাটা আগে থেকে তৈরি হয়নি, সেটার একটা বিমূর্ত অর্থাৎ কল্পনা করে নেওয়া হয়েছে, সেই জিনিসটাকে আমরা বলি ধারণা। মানে আমি ওটাকে কল্পনা করে নিচ্ছি, এরকম রয়েছে। নিয়ম শিখন, রুল লার্নিং, নিয়ম বা নীতি শেখা। পাঠ্য শিখন উদ্দেশ্যের উদাহরণ, একটি কার্যকর শিক্ষণ উদ্দেশ্যের মধ্যে নিম্নলিখিত পাঁচটি উপাদান অন্তর্ভুক্ত থাকা উচিত। কে কতটা বা কতটা ভালো করবে, কি কখন এগুলো। স্মৃতিবিদ্যা, যেটাকে আমরা বলি স্মার্ট, স্মার্ট অর্থাৎ নির্দিষ্ট পরিমাণযোগ্য, অর্জনযোগ্য, প্রাসঙ্গিক এবং সময় সীমাবদ্ধ একটি সুলিখিত শিখন উদ্দেশ্যে উপাদানগুলি গণনা করতে ব্যবহার করা যেতে পারে। তাহলে কিরকম বলছে, এই যে আমরা যে জিনিসগুলো শিখি, কোনো জিনিস শিখতে গেলে আমাদের কি প্রশ্ন করতে হয়। তাহলে তুমি তখন শিখেছো, কি কি প্রশ্ন করেছো, কে কতটা, কতটা ভালো করে করবো, কি কখন, এগুলো দিয়ে প্রশ্ন করেছি আমরা। তাহলে এই প্রশ্নগুলোর মধ্যে দিয়ে শিখেছি। তো এইগুলোর মধ্যে দিয়ে শেখাটাকেই আপনাকে, এই বিভিন্ন ভাগ আছে, যেমন নির্দিষ্ট, পরিমাপযোগ্য, অর্জনযোগ্য, প্রাসঙ্গিক, সময় সীমাবদ্ধ। তাহলে এইভাবে জিনিসটাকে আবার আলাদা পাঁচটা ভাগে ভাগ করা হয়েছে। তিনটি শিখন তত্ত্ব কি কি? বর্তমানে তিনটি প্রাথমিক শিখন তত্ত্ব রয়েছে, যা নির্দেশনামূলক নকশা গঠন করে, যেমন হচ্ছে আচরণবাদ, জ্ঞানবাদ এবং গঠনবাদ। আচরণবাদ কি? আচরণবাদ হলো পরিবেশের সাথে ব্যক্তির মিথস্ক্রিয়ার উপর দৃষ্টি নিবদ্ধ করে। মানে আচরণবাদ কি বলছে, পরিবেশের সাথে, মানে তোমার সার্কামস্ট্যান্সেস, পরিবেশ যেটা থাকবে তার সাথে যেটা শিখতো সেটার মধ্যে কি হবে, এই যে মিথস্ক্রিয়া মানে যেটা ভেতরে চলতে থাকে, যে রিয়াকশন হয়, সেইটাকে বলছে। শিখনের তিন প্রকার, সেগুলি কি? শিক্ষক নীল ফ্লেমিং এর সংজ্ঞা অনুযায়ী প্রাথমিকভাবে তিন ধরনের শেখার ধরন রয়েছে: চাক্ষুষ, শ্রবণ শক্তি এবং গতিশীলতা। বেশিরভাগ মানুষ এই পদ্ধতির একটি বা দুটি মাধ্যমে সবচেয়ে ভালো শেখে, তবে তিনটি শেখার ধরনই আপনার সুবিধার্থে ব্যবহার করা হয়েছে। আচ্ছা, শিখনের স্তরগুলি কি কি? একটা হচ্ছে স্মৃতি স্তর, যেটাকে মেমোরি লেভেল বলে। আর একটা অনুধাবন বা বোঝার স্তর, যেটাকে আন্ডারস্ট্যান্ডিং লেভেল বলে। আর একটা হচ্ছে প্রয়োগ বা প্রতিফলন স্তর, প্রতিফলিত স্তর, যেটাকে বলে রিফ্লেক্টিভ লেভেল। মানে প্রথমে আমাদের স্মৃতিতে আমাদের কিছু জিনিস থাকে, কিছু জিনিস আমরা পরিস্থিতি থেকে অনুধাবন করে বুঝি, আর কিছু কি হয়, ব্যবহারের মধ্যে দিয়ে যেটা রিফ্লেকশন হয়, এই স্তরকে বোঝায়। আচ্ছা, নেক্সট দেখো কি বলছেন। এছাড়াও মনোবিজ্ঞানীরা শিখনের আরো একটি স্তর হিসাবে প্রত্যভিজ্ঞা বা প্রত্যভিজ্ঞা যেটাকে বলে রেকগনিশন এর কথা উল্লেখ করেন, যা হলো কোনো কিছু মনে করা বা চেনা। মানে আমরা বলি না, রেকগনিশন করা মানে জিনিসটাকে আইডেন্টিফাই করা, চিনতে পারা। নেক্সট, প্রত্যভিজ্ঞা বা রেকগনিশন, এটি এমন একটি প্রক্রিয়া যেখানে শিক্ষার্থী অতীতের অভিজ্ঞতা থেকে কিছু মনে করতে বা চিনতে পারে। অর্থাৎ তার সে আগে যেটা যে দেখেছে বা চিনেছে, সেটাকে রেকগনাইজ করে সে চিনতে বা দেখতে পারে। এছাড়াও একটি দেশে শিক্ষা ব্যবস্থার স্তর থাকতে পারে, যেমন প্রাথমিক স্তর, এখানে মাধ্যমিক, এখানে প্রাথমিক শিক্ষা দেওয়া হয়। মাধ্যমিক স্তর, এর মধ্যে জুনিয়র ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে অন্তর্ভুক্ত থাকে। উচ্চশিক্ষা ও বিদ্যালয়, শিক্ষা বিশ্ববিদ্যালয় স্তর, প্রাথমিক এবং মাধ্যমিক স্তরের উপর উচ্চতর শিক্ষা অর্জনের জন্য এই স্তরটি গুরুত্বপূর্ণ। নেক্সট আসছে শিক্ষণের মূল দিকগুলো কি? না জ্ঞানের আদান প্রদান, আচ্ছা আমরা যে বললাম শিক্ষণের যে তিনটে মেন স্তর, একটা স্মৃতি, সেটা শিক্ষণের প্রাথমিক স্তর, যেখানে তথ্য করার উপর জোর দেওয়া হয়, অর্থাৎ জিনিসটা করে মনে রাখতে হবে।
এখানে শিক্ষার্থী কোনো বিষয়কে শুধু মনে রাখার চেষ্টা করে, অনুধাবন বা বোঝার স্তর। এই স্তরে শিক্ষার্থী শুধু মুখস্থ না করে যা শিখেছে তার অর্থ বা কারণ বোঝার চেষ্টা করে, অর্থাৎ যেটা শিখেছে সেটা কেন শিখছে সেই জিনিসটাকে বোঝার চেষ্টা করে, মানে তার লজিকটাকে বোঝার চেষ্টা করে। এই স্তরে অন্তর্নিহিত ধারণাগুলো ব্যাখ্যা করার ক্ষমতা তৈরি হয়, অর্থাৎ ভেতরে কি রয়েছে সেটাকে ইলাবোরেট করে সেটাকে ব্যাখ্যা করা এটা তৈরি। প্রয়োগ বা প্রতিফলিত স্তর, এটি শিক্ষণের সর্বোচ্চ স্তর, যেখানে শিক্ষার্থী অর্জিত জ্ঞানকে ব্যবহার করে সমস্যা সমাধান করতে পারে। এটি একটি চিন্তাশীল প্রক্রিয়া ও বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করে। আচ্ছা, শিক্ষা দান ও মূল্যায়ন পদ্ধতি, যেমন পাক সক্রিয়, শিক্ষক শিক্ষাদানের আগে পরিকল্পনা করে, যেমন তোমাদেরকে কি পড়াবো সেটার জন্য আমাকে মেটেরিয়াল তৈরি করতে হয়েছে, ভাবনা চিন্তা করতে হয়েছে। নেক্সট, ইন্টারেক্টিভ, শিক্ষক শ্রেণীকক্ষে সক্রিয়ভাবে শিক্ষা দান করে, অর্থাৎ টিচার যখন ক্লাসে উপস্থিত থেকে জিনিসটা পড়ায়। উত্তর প্রক্রিয়া, যেটাকে বলছি পোস্ট অ্যাক্টিভ, অর্থাৎ শিক্ষক শিক্ষাদানের পর শিক্ষার্থীর পারফরমেন্স মূল্যায়ন করেন, অর্থাৎ শিক্ষক কতটা শেখালো সেটা বোঝার জন্য ক্লাস থেকে স্টুডেন্টদের তুলে তুলে জিজ্ঞেস করা। শিক্ষণের স্তরগুলো কি, অর্থাৎ টিচিং, প্রাক সক্রিয় পর্যায়, যেখানে শিক্ষক শিক্ষণ প্রক্রিয়া শুরু করার আগে একটি পরিকল্পনা করেন। ওই যে বললাম পড়ানোর আগে একটা তার একটা প্ল্যান চলে, তার একটা পরিকল্পনা চলে। তারপর একটা হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ, অর্থাৎ যেটাকে বাস্তবায়ন করা হয়, যেখানে শিক্ষক শ্রেণীকক্ষে পাঠ দান করেন এবং শিক্ষার্থীর সাথে যোগাযোগ স্থাপন করেন। আচ্ছা, পোস্ট সক্রিয় মানে কি, এখানে হচ্ছে এই পর্যায়ে শিক্ষক শিক্ষার্থীর পারদর্শিতাকে মূল্যায়ন করে, সে যে শিখলো কতটা জানলো সেটাকে মূল্যায়ন করে। আচ্ছা, ব্লুমের সংশোধিত শ্রেণী বিকাশ অনুযায়ী স্তরগুলি কি কি, না মনে রাখা, বোঝা, প্রয়োগ করা, বিশ্লেষণ করা, মূল্যায়ন করা, তৈরি করা, এইগুলো হচ্ছে তার স্তর। আচ্ছা, নেক্সট দেখো, শিখনের যেটা প্রথম স্তর, শিখনের স্তরগুলি সাধারণত জ্ঞান অর্জন মানে লার্নিং নলেজ, পুনরুদ্ধার বা পুনরুত্থাপন যেটাকে রিকল মানে আমরা যেটা পড়ছি সেটাকে বারবার মনে কর, এবং সংরক্ষণ মানে রিটেনশন, অর্থাৎ সেটাকে যাতে আমাদের মাথায় থাকে সেটা চেষ্টা করে। এর মাধ্যমে কিন্তু লার্নিং পদ্ধতিটা চলে। মানে কোনো একটা জিনিস আমরা শিখে নিলাম, মানে তুমি কম্পিটিটিভ পড়ছো, তুমি একবার জিনিসটা পড়ে নিলে হবে না, তাহলে সেটাকে পুনরুদ্ধার করতে হবে, বারবার রিকল করতে হবে। তারপর কি করতে হবে, সেটাকে সংরক্ষণ করতে হবে, মানে কি রিটেনশন, অর্থাৎ বারবার জিনিসটাকে পড়ে মাথায় রাখতে হবে। শিখন অর্থাৎ লার্নিং মানে নতুন আচরণ বা সক্ষমতা অর্জন করা। পরিণামন হলো শারীরিক ও মানসিক বিকাশ যা কোনো শিক্ষার প্রয়োজন ছাড়াই ঘটে। মানে এটা হচ্ছে আমাদের বায়োলজিক্যালি যেটা ন্যাচারাল ভাবে যে গ্রোথটা মানসিক বিকাশটা ঘটে, তার জন্য লার্নিং এর কোনো সম্পর্ক নেই। শিখনের দ্বিতীয় স্তরের নাম, মনে অবস্থিত এবং সংরক্ষিত অভিজ্ঞতাগুলিকে যে মানসিক প্রক্রিয়া দ্বারা আমরা কাজে লাগাই তার একটি হলো পুনরুত্তেজ মানে রিকল করা, এবং অপরটি হলো মানে রেকগনিশন, অর্থাৎ শিখন লব্ধ অভিজ্ঞতাকে পুনরায় চেতন মনে আনাই হলো পুনরুত্তেজ। এটি শিখন প্রক্রিয়ার তৃতীয় স্তর, অর্থাৎ আমরা যে শিখন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছি এটা তার দ্বিতীয় স্তর। তাহলে প্রথম স্তরে আমরা কি করছি, জ্ঞান অর্জন করছি, দ্বিতীয় স্তরে কি করছি, রিকল করছি। এটি শিখন ও সংরক্ষণের একটি বিশিষ্ট প্রমাণ। শিখনের তৃতীয় স্তরের নাম, শিখনের তৃতীয় স্তর হলো প্রতিফলিত স্তর, অর্থাৎ রিফ্লেক্টিভ লেভেল। এটি এমন একটি পর্যায় যেখানে শিক্ষার্থীরা গভীর সমালোচনামূলক চিন্তা ভাবনা করে, যা কেবল তথ্য মুখস্থ করার চেয়ে অনেক বেশি কিছু, মানে শুধু জিনিসটাকে মুখস্থ করা না। এর আগে দুটি স্তর হলো যথাক্রমে স্মৃতি স্তর যেটা মেমোরি লেভেল,
অ্যান্ড বোধগম্য স্তর যেটা আন্ডারস্ট্যান্ডিং লেভেল। তার মানে স্মৃতিস্তরে কি করে তথ্য মুখস্থ করা এবং মনে রাখা তার প্রাথমিক কাজ। আর বোধগম্য স্তর মানে আন্ডারস্ট্যান্ডিং লেভেল হচ্ছে তথ্য বোঝার এবং ব্যাখ্যা করা, মানে তুমি যেটা করলে সেটাকে কতটা এক্সপ্লেন করতে পারো। আর প্রতিফলন স্তর হচ্ছে পর্বের এই যে দুটি পর্বের জ্ঞানের উপর ভিত্তি করে গভীর বিশ্লেষণ এবং সমালোচনা করে, অর্থাৎ জিনিসটার ভালো মন্দ বিভিন্ন দিক সম্বন্ধে যেটাতে তার সম্পূর্ণ জ্ঞান অর্জন করে সেটা সমালোচনা করতে পারছে। আচ্ছা, শিখনের তাহলে কটি পর্যায় হলো? নতুন দক্ষতা শেখার 4টি স্তর হলো অচেতন অক্ষমতা, যেখানে শিক্ষার্থী তার দক্ষতার ঘাটতি সম্পর্কে অবগত থাকে না। সচেতন অক্ষমতা, মানে একটা হচ্ছে অচেতন অক্ষমতা, মানে আমার যে অক্ষমতাটা রয়েছে সেটা আমি জানিই না, মানে আমি যে পারি না সেটা সম্বন্ধে আমার কোনো জ্ঞান নেই। যেখানে শিক্ষার্থী তার দক্ষতার ঘাটতি সম্পর্কে অবগত, মানে আমার কতটা গাফিলতি আছে, আমার কতটা ফিল আপ করতে হবে, আমার কতটা ঘাটতি আছে আমি জানি। একটা হচ্ছে সচেতন অক্ষমতা, যেখানে শিক্ষার্থী তার দক্ষতার অভাব স্বীকার করে, মানে জানে আমার আমার দক্ষতার অভাব আছে এবং এখানে অভাব আছে, আমি সেটা সম্বন্ধে সচেতন। আর সচেতন দক্ষতা, যেখানে শিক্ষার্থী দক্ষতা অর্জন করতে পারে, দক্ষতা সেখানে অর্জন করছে, কিন্তু একাগ্রতার প্রয়োজন হয়, কিন্তু তার সাথে কি প্রয়োজন হয় যে সেই বিষয়ে সে একাগ্র চিত্তে ভাবে। এবং অচেতন দক্ষতা যেখানে থাকবে না, মানে কি একটা জিনিস মনে রাখবে, আমাদের কিন্তু সচেতন দক্ষতাই আমাদেরকে কোনো কিছু কি করে শিখতে এবং তার ইমপ্লিমেন্ট করতে, অর্থাৎ সেটাকে ব্যবহারিক জীবনে কাজে লাগাতে সাহায্য করে। আচ্ছা, শিখন আর শিক্ষণ মানে লার্নিং আর টিচিং, এদের মধ্যে পার্থক্য, প্রকৃতিগত পার্থক্য। একটি অভ্যন্তরীণ ব্যক্তিগত এবং সক্রিয় প্রক্রিয়া যা ব্যক্তির আচরণে পরিবর্তন আনে। আচ্ছা, শিখন হলো একটি বাহ্যিক পরিকল্পিত প্রক্রিয়া যেখানে শিক্ষক জ্ঞান সরবরাহ করে, অর্থাৎ এটা বাইরে থেকে হতে থাকে, ওটা ভেতর থেকে হয়। লক্ষ্য, জ্ঞান ও দক্ষতা এবং মনোভাব অর্জন করা এবং ব্যক্তিকে পরিবর্তনশীল পরিবেশের সাথে অভিযোজন করতে সাহায্য করা, শিক্ষার্থীদের জ্ঞান অর্জন করতে সাহায্য করা এবং তাদের শেখানোর পথ দেখানো। এটি একটি জটিল প্রক্রিয়া যেখানে অভিপ্রায়, লক্ষ্য, বাধা এবং চেষ্টা জড়িত থাকে। এটি অভিজ্ঞতা থেকে ঘটে। আর শিখন হলো এটি একটি কৌশল বা পদ্ধতি যা শিক্ষক কার্যকরভাবে ব্যবহার করে শিক্ষার্থীকে শেখানোর জন্য। আচ্ছা, শিক্ষার্থী এটা ভূমিকা, শিক্ষার্থী নিজে সক্রিয়ভাবে অংশ নেয়, লার্নিং এ বলছি, এবং অভিজ্ঞতা অর্জন করে। আর টিচিং এ হচ্ছে শিক্ষক তথ্য সরবরাহ করে এবং শিক্ষার্থীদের পরিচালনা করে। আচ্ছা, প্রভাব, লার্নিং এ শিক্ষার্থী আচরণে স্থায়ী পরিবর্তন আনে, আর টিচিং এ শিক্ষার্থী আচরণে পরিবর্তন আনার জন্য শিখন একটি সহায়ক প্রক্রিয়া, মানে এটা তাকে সাহায্য করে, কিন্তু আমরা বলতে পারি না যে এটার মাধ্যমে হবে। এই হলো আমাদের আজকের ক্লাস। আচ্ছা, এই চ্যাপ্টারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এর আগের আমরা যদি পিওয়াইকিউ ঘাঁটি তাহলে এই চ্যাপ্টার থেকে কিন্তু আমরা একটা প্রশ্ন পাবোই পাবো। তাই এই চ্যাপ্টারটাকে কিন্তু সেই গুরুত্বটা দিয়ে পড়তে হবে।